লেখিকা বিদিশা মণ্ডলের তুমি জানো না রে প্রিয়। হ্যাঁ ইউ, লিসেন। আমি এই বিয়েটা শুধুমাত্র মায়ের মুখ চেয়ে করেছি। আমি তোমাকে কখনোই আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ফুলশয্যার খাটে সদ্য বিবাহিত স্বামী অপূর্বের মুখে এরম অযাচিত কথা শুনে চোখের কোণে হালকা জল নিয়ে উজানি বলে উঠল, আমার অপরাধটা কি জানতে পারি? উফ, তোমার মতো একটা আনস্মার্ট গাইয়া মেয়েকে আমি কলেজের হার্টথ্রব অপূর্ব সান্যাল ওয়াইফ বলে মেনে নেবে? তুমি জানো মেয়েরা আমার জন্য পুরো ম্যাট, তার উপর আইটি সেক্টরের জব। ইউনো, আমি আমার স্ট্যান্ডার্ডের একজন স্মার্ট মডার্ন মেয়ে ডিজার্ভ করি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বিয়ের আগেই তো সব বলতে পারতেন। কি করে বলবো? মা তো নিজের ছোটবেলার সই মানে তোমার মাকে কথা দিয়ে রেখেছিলেন যে তোমাকে নাকি বাড়ির বউ বানাবেন। যত সব ব্যাকডেটেড সেন্টিমেন্ট। আমাকে সো কল্ড মরার দিব্যি দিয়ে বিয়েটা করতে বাধ্য করা হয়েছে জাস্ট। আই কান্ট টলারেট ইউ। তাহলে এখন আপনি কি চান বলুন, আমি তাতেই রাজি। উফ, প্যান প্যান করো না তো। যাও যাও, আমার বেড থেকে সরে যাও। আমি এখন ঘুমাবো। আবার ঢং করে খাট সাজিয়েছে। আমি মানি না এসব। এইসব আমি ছিঁড়ে ফেলে দেব। নিজের দুহাত দিয়ে রজনীগন্ধা আর গোলাপের ফুলগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে কুটি কুটি করে দিল অপূর্ব। উজানি ক্লান্ত চোখে সবটা দেখল। বিয়ের প্রথম রাতেই স্বপ্ন ভাঙার কষ্টে বোধহয় এমনটাই হয়। অনেক কিছু বলার ছিল, কিছুই তো বলা হলো না। ঘুমন্ত স্বামীর দিকে তাকিয়ে জীবনের আঙিনায় না পাওয়া সুখের হিসেব নিকেশ কষতে বসল সে। রাত্রি গভীর হয়, আকাশ জুড়ে তখন পূর্ণিমার জ্যোৎস্না মাখানো চাঁদ। উজানি বারান্দার কার্নিশে এসে দাঁড়ায়। চাঁদের আলো তার শরীর দিয়ে পিছলে পিছলে যাচ্ছে। কত স্বপ্ন আশা ভরসা নিয়ে একটি মেয়ে নতুন সংসার বুনতে এসেছিল, এক লহময় তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে গ্রামের মেয়ে, সহজ সরল নিষ্পাপ, এই তার অপরাধ। চোখের জল আজ আর বাদ মানে না, মনের একুল উকুল ভাসিয়ে দিয়ে যাচ্ছে। বুকের ভেতর ওঠা ঝড়টা বোধহয় আর কোনোদিন থামবে না, কোনো দিন না। শ্যামলী আর সুমিতা একে অপরের সই। রঞ্জনপুর গ্রামে একসাথে তাদের বড় হয়ে ওঠা। গ্রামের সবাই তাদের ভাব ভালোবাসা দেখে হরিহর আত্মা বলে উপাখ্যান করেছিল। সুখে দুঃখে নিজেদের সমস্ত সত্তা দিয়ে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। তারপর একদিন শ্যামলী দেবীর বিয়ে হয়ে যায় সুদূর কলকাতায়, আর সুমিতা দেবীর বিয়ে হয় পাশেরই গ্রামে। যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়লেও বাপের বাড়ি এলেই দুই সখী আবার মিলিত হয়ে যেত আগের মতো। এরপর বিয়ের 2 বছর পর শ্যামলী দেবী এক পুত্র সন্তানের জন্ম দেয়। তার বছরখানেক পর সুমিতা দেবীর কোলে আসে উজানি। দুই সই সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একে অপরের সন্তানদের বৈবাহিক সম্পর্কে। উজানির মতো সুন্দর সরল একটা মেয়েকে বাড়ির বউ করার বহুদিনের ইচ্ছে ছিল শ্যামলী দেবীর। ছেলে অপূর্ব সাফ জানিয়ে দেয় সে কোনো গ্রাম্য মেয়েকে বিয়ে করতে পারবে না। শহুরে কালচারে বড় হওয়া অপূর্ব বরাবরই স্মার্ট ঝকঝকে মেয়ে পছন্দ করে। কলেজে বহু মেয়ে তার জন্য পাগল ছিল। টাইম পাস করার জন্য 2-1জনের সাথে কিছুদিন প্রেমও করেছে সে, কিন্তু কাউকেই মনে জায়গা দেয়নি। সে নিজের বউ হিসেবে বেস্ট কাউকেই চেয়েছিল যে মেয়ে আধুনিক সুন্দরী হবে। তার জায়গায় উজানির মতো মেয়ে একেবারে বেমানান। তাই মায়ের জোড়াজুড়িতে বিয়ে করলেও মন থেকে সে উজানিকে স্ত্রীর স্বীকৃতি সে কখনোই দিতে পারবে না। পরের দিন সকালে কিছুটা বেলা হলেই ঘুম ভাঙে অপূর্বর। চোখ খুলে সে দেখল আগের রাতের কোনো চিহ্নই ঘরের বর্তমান নেই। ছেঁড়া ফুলের টুকরো সহ গোটা বিছানায় একদম পরিষ্কার। বাকি ঘর জুড়েও তার ছায়া। একটা মিষ্টি সুবাস নাকে এলো ওর। হঠাৎ চোখ আটকে গেল ভেজা চুলে স্নিগ্ধ উজানির দিকে। সদ্য স্নান সেরে সে তখন অবাধ্য চুলের প্রসাধনে ব্যস্ত আয়নার সামনে। অপূর্বর হঠাৎ করেই মনে হলো উজানির মুখখানা ভারী মিষ্টি। কই, কাল রাতে তো মনে হয়নি। দুজনের চোখাচোখি হতেই অপূর্ব চোখ সরিয়ে নেয়, খানিক অন্যমনস্ক হয়ে পড়ে। কাল মনে হয় একটু বেশি রুক্ষ হয়ে উঠেছিল সে। উজানি ঘর থেকে বেরিয়ে এসেই আগে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, সবার জন্য চা করে। শ্যামলী দেবী উজানিকে অপূর্বর জন্য ঘরেই চা নিয়ে যেতে বলেন। শাশুড়ি মায়ের কথা মতো সে ঘরে চা নিয়ে গিয়ে দেখে অপূর্ব কোথাও একটা যাবার জন্য তৈরি হচ্ছে।
আপনার চা? মা দিতে বললেন। আমি এখন বেরোবো, চা খাবার সময় নেই। উজানি কিছু না বলে চুপচাপ চাটা নিয়ে চলে গেল। অপূর্ব যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘুম থেকে উঠেই সে বন্ধুদের সাথে প্ল্যান করে পার্টি করার। অন্তত কিছুক্ষণের জন্য হলেও সে এইসব ঝামেলা থেকে মুক্তি পাবে, ডুব দিতে পারবে নিজের জগতে। সন্ধেবেলায় বাড়ি ফেরার পরই অপূর্ব লক্ষ্য করে তার বুক শেলফে কিছু বাংলা বই, শেষের কবিতা, অপরাজিত, পুতুল নাচে ইতিকথা। ডিসগাস্টিং। মাথাটা গরম হয়ে যায় তার। সে বুঝতে পারে এ কাজ ওই গাইয়া মেয়েটারই। হাউ ডেয়ার ইউ! তুমি আমার বুক শেলফে ইংলিশ বুকগুলোর সাথে নিজের ওই পাতি বাংলা বইগুলো রাখলে কোন সাহসে? তোমার মতো মেয়েদের তো এতটা পর্যন্তই দৌড়। বড়জোর 8 পাশ করেছে। শেক্সপিয়ার, বেন জনসন, জন ডান, এদের নাম শুনেছো কোনোদিনও? ব্লাডি বেঙ্গলি রাইটারগুলোর কোনো যোগ্যতা আছে নাকি এদের কাছে? এক্সকিউজ মি মিস্টার অপূর্ব সান্যাল, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে এনিথিং শিট অ্যাবাউট দ্য বেঙ্গলি রাইটার্স. Definitely English writers are respectable, but Bengali writers are also very honorable. Being a Bengali, this type of thought is embarrassing. উজানির মুখে ইংলিশ শুনে অপূর্ব থ মেরে যায়। এক মুখ হা করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ওর দিকে। এই সময় মশা মাছি অনায়াসে মুখে ঢুকে যেতে পারত অপূর্বর মুখগহ্বরে। এটা কি করে সম্ভব? একটা গাইয়া ভূতের কাছে সে কিভাবে আজ গো হারান হেরে গেল? তাছাড়া উজানির মতো মেয়ে এত কিছু জানলো কি করে? পরে শ্যামলী দেবীর কাছে অপূর্ব জানতে পারে উজানি ইংলিশে মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট। বিয়ের আগে অপূর্ব কোনো কিছুই জানতে চায়নি উজানির বিষয়ে, তাই আজকের মোক্ষম জবাবটা সে আকস্মিক এইভাবেই পেল আজ। সেদিন সকাল থেকে আকাশ ছিল মেঘলা। তখন ঘুম ভাঙেনি অপূর্বর। হঠাৎ আধো আধো ঘুমের দেশে একটা গানের সুর ভেসে এলো। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরও সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার বেদনা বুঝো না। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু বয়, ফুল বনে পুলকের আলপনা। মাধুয়া মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, করেছিনু যামিনী যাপনা। কে গাইছে এত সুন্দরভাবে? সুরের তালে গানের শব্দ মিশে একাকার। ঘুম চোখে চোখ কচলাতে কচলাতে অপূর্ব ইতিউতি উকি মারল একবার। বারান্দায় দাঁড়িয়ে থাকা উজানির ওপর চোখটা আটকে গেল তার। মেয়েটা এত সুন্দর গাইতেও পারে। বিস্ময় তার চোখের পলক পড়তেই চায় না। উজানি আপন খেয়ালে গেয়েই চলেছে। রক ব্যান্ডের গানের ভক্ত অপূর্ব বিহ্বল হয়ে এরও মিহি সুরের গান শুনছে প্রাণ ভরে। ধীরে ধীরে মনের কোঠায় কোথাও কি প্রেমের বাষ্প ধরা দিচ্ছে তাহলে? গান গাইতে গাইতে হারিয়ে যাওয়া উজানির হঠাৎ চোখ চলে যায় অপূর্বর ঘুম ভাঙা চোখের দিকে। লজ্জায় রাঙা হয়ে ওঠে ওর ঠোঁট। মাপ করবেন, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। উজানির কাছে ধরা পড়বার ভয়ে চোয়াল শক্ত করে অপূর্বর জবাব, ভুল করে ক্ষমা চাইলে কি সব ঠিক হয়ে যায়? সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলে তো। উজানি বরাবরের মতো অপূর্বর উরতার কোনো জবাব দেয় না। তার এই স্বভাব তাকে অপূর্বর কাছে আরো অসহ্য করে তোলে। কেন মেয়েটা এত খামখেয়ালি? কেন সে নিশ্চুপ? কেন সে রাগ করে না, অভিমান করে না? তার এই নিরুত্তাপ মুখের ভঙ্গি অপূর্বকে আরো ছোট করে তোলে। তখনই সে রূঢ় হয়ে ওঠে। তাহলে কি অপূর্বর কোনো দাম নেই উজানির কাছে? যখন রোজ রাতে সে দেরি করে বাড়ি ফেরে, কেন স্ত্রী হিসেবে কৈফিয়ত দাবি করে না উজানি? যেন অপূর্বর কোনো কার্যকলাপই তার মননে কোনো প্রভাবই ফেলে না। নিজেকে এভাবে সস্তা হতে দেখে বারবার অপূর্ব উজানির ওপর রাগ দেখায়, বিরূপ মন্তব্য করে। তবু উজানি শান্ত, নিশ্চল, প্রাণহীনই রয়ে যায়। দূরত্ব বাড়তে থাকে সম্পর্কে। হার না মানা অদম্য জেদ দুগুলি ভাসিয়ে নিয়ে চলে দূর, বহু দূর অবধি, যেখান থেকে তাদের ফিরিয়ে আনা অসাধ্য সাধন। একদিন অপূর্বদের অফিসের বস একটা পার্টির আয়োজন করে। সেখানে সমস্ত স্টাফ তাদের পার্টনার সহ আমন্ত্রিত ছিল। উজানি শিক্ষিত হলেও শহুরে আদব কায়দা সেরম জানে না। তাছাড়া সে নিজেও এইসব পার্টি পছন্দ করে না। রঙিন জলের ফোয়ারায় বিদেশি আদব কায়দার জোয়ারে গা ভাসানো তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু অপূর্ব রেপুটেশনে কথা ভেবে এবং শ্যামলী দেবীর অনুরোধে উজানি স্বামীর সাথে পার্টি অ্যাটেন্ড করতে যায়। শাশুড়িমা তাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে সাজিয়ে দেন আজকের জন্য। কি অসামান্য লাগছিল তাকে! অপূর্ব এক পলকে তাকে দেখে নিল একবার। মুগ্ধ হয়ে গেল এক নিমেষে। তবু বুঝতে দিল না সেটা উজানিকে। এমনভাবে অন্যমনস্কভাবে আচরণ করতে লাগলো যেন সে উজানিকে দেখতেই পায়নি।
তারপর পার্টিতে পৌঁছে শুরু হলো আলাপ পরিচয়ের পর্ব। সবাই অপূর্বকে এত সুন্দর বউ পাওয়ার জন্য লাকি বলতে লাগলো। পার্টি তখন মধ্য গগনে। চারিদিকে ড্রিঙ্কস সার্ভ হচ্ছে, রঙিন তরলের মাদকতায় মাতোয়ারা চারিদিক। এসবের থেকে বিচ্ছিন্ন হতে উজানি রুমের এক কোণে এসে দাঁড়ায়। অপূর্ব তখন মজেছিল কলিগদের সাথে খোশ গল্পে। এমন সময় অপূর্বই এক কলিগ শোভন রয়, সে তখন অর্ধ মদ্যপ অবস্থায় উজানির গা ঘেঁষে অসভ্যতামি করতে শুরু করে। কি ম্যাডাম, এখানে একা একা দাঁড়িয়ে কেন? আসুন আমার সাথে, একটু ড্রিঙ্ক করবেন, মন ভালো হয়ে যাবে। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আমি ওসব খাই না। খান না তো কি হয়েছে, আজ খাবেন, আসুন আমি খাইয়ে দিচ্ছি। বলেই শোভন মদের গ্লাসটা বাড়িয়ে দিতে থাকে উজানির দিকে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে উজানি সজোরে একটা থাপ্পড় মারে শোভনকে। থাপ্পড়ের আওয়াজে সচকিত হয়ে গোটা হলের উপস্থিত লোকের নজর যায় ওদের দুজনের ওপর। ওদিকে থাপ্পড় খেতে বেসামাল শোভন রাগে অগ্নিশর্মা হয়ে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আই উইল সি ইউ। অপূর্ব, তুই এটা ঠিক করলি না। নিজের বউকে দিয়ে আমায় চড় মারালি, তোকে আমি ছাড়বো না। উজানি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে পার্টি থেকে। তাকে অনুসরণ করে বেরিয়ে আসে অপূর্ব। গাড়িতে বসে আর কোনো কথা হয় না ওদের মধ্যে। উজানি এক নাগাড়ে কেঁদেই চলে। আজ সত্যিকারে অপূর্বর উপর রাগ হচ্ছে উজানির। একটা বাইরের লোক যখন তাকে অসম্মান করার চেষ্টা করলো, তখন সে স্বামী হয়ে কি করে সবটা মুখ বুজে মেনে নিল? একটুও প্রতিবাদ করলো না। এতদিন সাথে থেকে তার এত যত্ন আত্তি করেছে, খেয়াল রেখেছে, তারপরেও কি অপূর্বর মনে সে একটুও জায়গা করতে পারেনি? আজ গাড়ির কাজ ভেদ করে হয়তো উজানির দুঃখের শব্দগুলো বাইরে পৌঁছতে পারছে না, তবু তার কান্না ভেজা বুকের শিরদাঁড়াগুলো দগদগে ক্ষত হয়ে দাগ রেখে চলে যায় চিরকালের জন্য। বাড়ি পৌঁছে দুতরফা নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় অপূর্বর ক্ষিপ্রতায়। তোমার মতো গাইয়াকে আমার এত বড় পার্টিতে নিয়ে যাওয়াই ভুল হয়েছে। তুমি জানো শোভন আমার কত ভালো ফ্রেন্ড, আজ তোমার জন্য ওর সাথে আমার শত্রুতা হলো। ইউ আর রিয়েলি ডিসগাস্টিং। আজ আর চুপ থাকতে পারেনি উজানি। বুকের ভেতর বহুদিন যাবৎ জমানো অভিমানগুলো আজ ঝরে পড়তে থাকে দাবানলের আকারে। একজন স্ত্রীকে যখন একটা বাইরের লোক অসম্মান করে এবং তারপরেও যে স্বামী চুপ করে থাকে, তার সাথে আর যাই হোক আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমি গ্রামে মানুষ হয়েছি, আমি গাইয়া, আর আমি তাতে গর্ববোধ করি যে আমি এদেশের সংস্কৃতি গায়ে মেখে বড় হয়েছি। শহুরে অপসংস্কৃতির জোরে অমানুষ তৈরি হইনি। কি বললে তুমি? আমি অমানুষ? আর তুমি কি থাকবে না? আমি তোমার সাথে থাকবো না। তোমার মতো একটা আনকালচার্ড মেয়ের সাথে থাকাও যায় না। এতদিন শুধুমাত্র মায়ের জন্য তোমাকে সহ্য করেছি, আর করতে হবে না। আমি কালই চলে যাব, চিরকালের জন্য আপনাকে মুক্তি দিয়ে যাব। ছেলের বৌমার ব্যক্তিগত ব্যাপারে অনধিকার প্রবেশ করতে চান না শ্যামলী দেবী। আর উজানির শ্বশুর মশাই বিজনবাবু কিন্তু বৌমার চলে যাবার কথা শুনে দুজনেই তাদের বোঝানোর শেষ প্রচেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। দুজনের কেউই অন্যের জেদের কাছে পরাজিত হতে নারাজ। পরের দিন সকাল হতে উজানি চলে যায় তার বাপের বাড়ি। সাথে নিয়ে যায় আলমারিতে থাকা তার শাড়ি আর বুকশেলফ থেকে তার প্রিয় বইগুলো। ঘরের সবটা ফাঁকা করে সে চলে গেল। উজানি চলে যাবার পরই অপূর্ব অফিস চলে গেল। অফিসে গিয়ে সেদিন আর অন্যান্য দিনের মতো কাজে মন বসাতে পারল না। শুধুই কিছু একটা হারিয়ে গেছে মনে হচ্ছিল। অবাধ বিষণ্ণতা গ্রাস করেছিল তাকে। বাড়ি ফিরে নিজের ঘরটাতে ঢুকে কেমন যেন খালি খালি মনে হলো অপূর্বর। এতদিন যাকে জীবনের থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, সে যখন আজ চলে গেছে, তারপরেও কেন যে প্রশান্তি লাভ করতে পারছে না কে জানে। বিভিন্ন প্রশ্নের জালে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার অন্তর। শুধু সেই সব প্রশ্নের উত্তর দেবার মতোই কেউ নেই। এই ঘর দুয়ার শূন্য করে চলে যাওয়া উজানির কথা ভেবে কেন এত মন খারাপ করছে সে? এইভাবেই কেটে যায় কয়েকটা দিন নদীর স্রোতের মতো। দুকুলেই তখনও তিক্ততার জোয়ার ভাটার নোনতা জলের সমারোহ। সমুদ্রের ঢেউ নাকি গ্রাস করা সব জিনিস ফিরিয়ে দিয়ে যায় তটে, তেমনি কি জীবনের সমুদ্র এই দুজনের সম্পর্কটিকেও জীবন তটে ফিরিয়ে দেবে আবার? সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়। অন্যদিন হলে অপূর্ব গাড়ির কাজ লাগিয়ে বাড়ি চলে আসতো, কিন্তু আজ কেন জানি না তার গাড়ি থামিয়ে বড্ড ভিজতে ইচ্ছে করলো। গাড়ি দরজা খুলে বৃষ্টির ছোঁয়ায় মন প্রাণকে সিক্ত করতে বেরিয়ে পড়ল বাইরে। সমস্ত ব্যথা কষ্টগুলো দলা পাকিয়ে ঝরে পড়তে শুরু করলো শরীর থেকে।
দুহাত মেলে দিয়ে বড় শান্তিতে ভিজল সে আজ। চিৎকার করে তার বলতে ইচ্ছে করলো, আমি ভালো আছি। তারপর বাড়ি এসে নিজের অগোছালো ঘরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ভেজা জামাতেই। মা বাবা দুজনেই পিসির বাড়ি গিয়েছে, তাই এত বড় বাড়িটা আজ খালি। এতদিন উজানি হাতের কাছে সব গুছিয়ে দিত, চা থেকে জলখাবার সব দিকেই ছিল তার সমান দৃষ্টি। বাইরে থেকে এসে পোশাক বদলে তবে মিলত ঘরে ঢোকার অনুমতি। রোগ জীবাণু পরিষ্কার পরিচ্ছন্নের দিকে উজানি হয়ে উঠত পাকা দিদিমণির মতো। অদ্ভুতভাবে অপূর্ব বাধ্য ছাত্রের মতো সেসব কথাও শুনত। আজ আর বারণ করার মতো কেউ নেই, তাই না খেয়ে দেই ভেজা জামাতেই শুয়ে পড়ল। তারপর রাতের দিকে অপূর্বর ধুম জ্বর এলো, বৃষ্টিতে ভেজার ফল। জ্বরের ঘোরে ফার্স্ট এড বক্স থেকে ওষুধটাও নিতে অসমর্থ হয়ে গেল সে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। মাথা ব্যথায় ইতিউতি চোখ মেলে খুঁজতে লাগলো একজনকে, সেই যে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে এক মাথা সিঁদুর পরত, তারপর চোখের আড়ালে এক প্রস্থ শুভ দৃষ্টি হয়ে যেত অগোচরে। আজ বড় মনে পড়ছে তাকে। তারপর জ্বরের ঘোরে ভুল বকতে বকতে বেহুশ হয়ে পড়ল এক সময়। চোখ খুলতেই অপূর্ব দেখল ওর সামনে ডক্টর বসে ওকে চেক আপ করছে, আর তার পাশে ওর বাবা মা। রাত্রিবেলা জ্বরে বেহুশ হবার পর থেকে বাকিটা অপূর্বর মনে থাকার কথা নয়। তার কৌতূহলটা বুঝতে পেরেই শ্যামলী দেবী উদ্বিগ্ন চেহারায় বলে উঠলেন, সকালবেলা তোর পিসির বাড়ি থেকে ফেরার পর কলিং বেল বাজিয়েও যখন কোনো সাড়া পেলাম না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে তোর বাবাই দরজা খুলে ভেতরে আসে। তারপর তোর ঘরে এসে দেখি তুই বেহুশ হয়ে পড়ে আছিস। আমরা তো ভয়ে পেয়ে সাথে সাথে ডাক্তারবাবুকে ডেকে পাঠালাম। দুদিন ছিলাম না, তাতেই এই অবস্থা করে ফেললি নিজে। তোর কিছু হয়ে গেলে আমরা তো মরেই যাবো রে। ডুকরে কেঁদে উঠলেন তিনি। ডাক্তারবাবু অপূর্বকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, ভাইরাল ফিভার, ভয়ের কিছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। তার কথায় কিছুটা স্বস্তি পেয়ে বিজনবাবু ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। শ্যামলী দেবী ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, কি করে সে এমন জ্বর বাঁধালো? অপূর্ব কোনো কথারই উত্তর দিল না। একটা ঘোরের মধ্যে সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়েছিল। একটা মানুষের চলে যাওয়ার পর তার শূন্যস্থানটিকে সে এখন ভালো মতোই উপলব্ধি করতে পারছে। আকস্মিক সে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা, আমি ভুল করেছি, আমাকে এখনই উজানিকে ফিরিয়ে আনতে হবে, ওকে বড্ড মিস করছি। ছেলের কথায় শ্যামলী দেবীর শুকনো মুখে আনন্দের জ্যোতি ফুটে উঠল, কিন্তু অপূর্বর শরীরের বর্তমান অবস্থার কথা চিন্তা করে তাকে প্রথমে সুস্থ হবার পরামর্শই একজন মা হিসেবে দিয়েছিলেন শ্যামলী দেবী। কিন্তু তার সেই পরামর্শ অগ্রাহ্য করেই অপূর্ব বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, তৈরি হয় উজানির গ্রামের বাড়ি যাবার জন্য। বাবা মায়ের সব বাধা নিষেধ উপেক্ষা করে বেরিয়ে পড়ে নিজের ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য। তুমি এসো বাবা, ভেতরে এসো। সুমিতা দেবী অবাক চোখে অপূর্বর উদ্দেশ্যে কথাটি বললেন। উজানি কোথায়? আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সুমিতা দেবীর নিস্তব্ধতা দেখে অপূর্ব উত্তেজিত হয়ে ফের বলে উঠল, কি হলো বলুন, উজানি কোথায়? ও তো এখানে থাকে না বাবা। তোমাদের বাড়ি থেকে ফেরার পরই উজানি বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত করতে থাকে। তারপর একদিন শিলিগুড়ি থেকে চাকরির চিঠি এলো। তারপর ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিয়েও চলে গেল। কি? এটা কবে হলো? কিভাবে হলো? আপনারা আমাদের একবারও খবরও দিলেন না। আফটার অল আমি ওর স্বামী। তুমি তো ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছ। আর তাছাড়া উজানি চেয়েছিল আমরা যেন তোমাদের কিছু না জানাই। আমি শিলিগুড়ি যাব, আপনি আমাকে ওর স্কুলের অ্যাড্রেসটা দিন, আমি ওকে ফিরিয়ে আনবো। আমি জানি ও আমার উপর অভিমান করেই চলে গেছে। তারপর সুমিতা দেবীকে অনেক কাকুতি মিনতি করার পর উজানির ঠিকানাটা পায় অপূর্ব। বেরিয়ে পড়ে এক অজানা গতিহীন সফরে, যে সফরের শেষ ঠিকানা শিলিগুড়ি। একদিন যাকে দূরে ঠেলে সরিয়ে দিতে চেয়েছিল জীবন থেকে, আজ তাকেই জীবনের মরুভূমিতে মরুদ্যান হিসেবে ফিরিয়ে আনতে চাইছে সে। বড় অবুঝ এই মন, কখন কার প্রতি পাগল হয়ে যায় বোঝা দায়। মনের মধ্যেখানে এক গভীর সংকল্প নিয়ে অপূর্ব ট্রেনের সিটে বসে পড়ল। জানলার ধারে মাথা রেখে দেখল প্ল্যাটফর্ম ছোঁয়া ট্রেন ছাড়ার গতিবেগ। স্মৃতির গভীরতায় ডুব দিল মাছরাঙা পাখির মতো, তোলার চেষ্টা করলো কিছু অমূল্য ঘটনার চিত্রকল্প।
উজানের সাথে কাটানো সেই সব দিনগুলো একের পর এক ভেসে উঠতে থাকে চোখের সামনে। যে অপূর্ব সান্যাল একদিন নিজের দম্ভে মেয়েদের কোনো সম্মান দিত না, গ্রামের মেয়েদের সে মানুষ বলেই গণ্য করত না, আজ সেই অপূর্বই ছুটে যাচ্ছে একটা গাইয়া মেয়েকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনতে। সময় কত তাড়াতাড়ি বদলে যায় তার চিন্তাধারাগুলো। সময় রেখাপাত জীবনের ধারাপাতকে হঠাৎ ঝড়ের মতো বদলে দিয়ে চলে যায়। মানুষ শুধু কাঠের পুতুল নাচে মত্ত হয়ে সময় অনুসারে পাল্টে যেতে থাকে। প্রতিদিন অফিসে যাবার সময় উজানি আর অপূর্বর মধ্যে আরেক পর্ব শুভদৃষ্টি হয়ে যেত। বাড়ির দক্ষিণ জানালার ধারে ছুটে গিয়ে উজানি রোজ দেখত স্বামীর চলে যাওয়া। দুজনের চোখাচোখি হতেই লজ্জায় রাঙা হয়ে যেত উজানির চিবুক। চোখের চাউনিতে তিরতির করে কেঁপে উঠত ঠোঁটের কোণ। বিহবলতা মাখা সেই সুখ সময় ছিল উজানির বড়ই প্রিয়। অবসর সময় সে আকাশ দেখতে ভালোবাসতো, হারিয়ে যেত তার গভীরতায়। অসীম মেঘের ছুতে চাইতো তার আঙুল দিয়ে। অপূর্ব এসব দেখে গাইয়া মেঘের পাগলামি মনে করত। তাই উপহাস্যের সুরে একদিন বলেছিল, কি দেখো ওই আকাশে? তোমার জন্য কি আকাশ থেকে পক্ষীরাজের ঘোড়া নেমে আসবে নাকি? হা হা, সো ফানি ইউ আর। পড়ন্ত বিকেলের সূর্য দেখেছেন কোনোদিনও? তার রূপ বোঝার মতো ক্ষমতা যেমন আপনার নেই, ঠিক তেমনই আকাশের গভীরতা সম্পর্কেও আপনার ধারণা থাকার কথা নয়। হোয়াট দ্য হেল ইজ পড়ন্ত বিকেল? আর ইউ ম্যাড? ওটা আপনি বুঝবেন না, হয়তো এসব একদিন বুঝবেন। এই প্রকৃতি, এই ছোট ছোট অনুভূতি, সম্পর্কের মানে, ভালোবাসার মানে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। ট্রেনের ঝাঁকুনিতে এইসব ভাবতে ভাবতে হঠাৎ চটক ভেঙে গেল অপূর্বর। জানালা দিয়ে বাইরেটা দেখে নিল একবার। ট্রেন মালদা ছাড়লো, সাথে সাথে ছেড়ে গেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অজানা মানুষগুলো, রেলের ধারের বস্তির কুঁড়ে ঘরগুলো। প্রতিটা ঘরে জ্বলছিল সন্ধ্যা প্রদীপ। সেই প্রদীপের আলোয় প্রতিধ্বনিত করছে প্রতিটি ঘরের মানুষের গল্প। প্রত্যেকের হয়তো কিছু শব্দ আছে, কথা আছে, সবটা এ জীবনে আর শোনা হয় না। অন্ধকারের বুক চিরে নিস্তব্ধতা খান খান করে ট্রেন তার গতি নেয়। একটা সময় তার গতি থেমে যাবে, পৌঁছে যাবে শেষ ঠিকানায়। ভোর রাতে ট্রেন ছুঁয়ে ফেলল শিলিগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মকে। ঘুমহীন চোখে অপূর্ব নেমে পড়ল ক্লান্ত চোখের চাউনি দিয়ে। ভোরের আলো ফুটলেই সে বেরিয়ে পড়বে উজানির স্কুলের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরোতেই বাইরের চত্বরে পা রাখলো অপূর্ব। মাথার ওপর খোলা আকাশটাকে একবার দেখে নিল। আজ হয়তো কিছুটা অনুভব করতে পারছে ছোট ছোট অনুভূতিগুলোকে। বিশ্বাস, ভালোবাসা, এই সব কিছুকে এক মুঠোয় বাঁধতে চাইছে সে। উজানির ভালোবাসাকে অর্জন করতে তারই বেরিয়ে পড়া। দুটো মানুষ দুই প্রান্তে, এই দূরত্ব কি কখনো ঘুচবে? উত্তর দেবে সময়ই। স্টেশন চত্বর থেকে একটা ম্যাজিক ভ্যান ভাড়া করে অপূর্ব রওনা দিল সেন্ট জর্জ স্কুলের উদ্দেশ্যে। স্কুলের পাশেই একটা বাড়িতে ভাড়া থাকে উজানি। সুমিতা দেবীর কাছ থেকে সমস্ত বিবরণ জেনেই অপূর্বর এই যাত্রা শুরু হয়েছে। আজ যে প্রতিজ্ঞাবদ্ধ ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নিয়ে যাবে, ভেঙে ফেলবে অভিমানের পর্বত, মাখিয়ে দেবে প্রেমের উষ্ণতা। গন্তব্যে পৌঁছে বাড়ি খুঁজতে খুব একটা গলদঘর্ম করতে হয়নি অপূর্বকে। বেল বাজাতেই বেরিয়ে আসে একটা অচেনা মুখ, এই বাড়ির মালিক। সেই ভদ্রলোক তাকে বসার ঘরে বসতে বলে ভেতরে চলে যান উজানিকে ডেকে দেবার প্রতিশ্রুতি দিয়ে। তারপর শুরু হয় অপূর্বর অপেক্ষার পালা। কিছু সময় পর একটা পায়ের আওয়াজে সতর্ক হয় অপূর্বর মন। আনন্দে আত্মহারা হয়ে পেছন ফিরে তাকাতেই এক পাহাড় চমক। এ কাকে দেখছে সে? বিস্ময়ে আর্তনাদের মতো ছিটকে বেরিয়ে আসে একটা শব্দ, শ্রীময়ী তুমি? তারপরের গুটি গুটি পায়ে নিঃশব্দে ঘটে উজানির প্রবেশ। কি চিনতে পেরেছেন মিস্টার অপূর্ব সান্যাল? শ্রীময়ী আপনার পুরনো প্রেমিকাকে? বাকরুদ্ধ অপূর্বর মুখে কথা বেরোচ্ছিল না। বহু পুরাতন স্মৃতি পাতা উল্টে যাচ্ছিল তখন। নিস্তব্ধতা ভেঙে আবার উজানি বলে উঠল, মনে না পড়লে আমি মনে করিয়ে দিচ্ছি। শ্রীময়ী 3 বছর আগে শিলিগুড়ি থেকে কলকাতার কলেজে পড়তে গিয়েছিল। সেখানে আপনার সাথে আলাপ হয় তার। সেই আলাপচারিতা কিছুদিনের মধ্যে প্রেমের পথে পা বাড়ায় আপনার মতো সুপুরুষের কথার জালে। শ্রীময়ীর মতো সরল সাধারণ মেয়ে সহজেই ফেঁসে যায়। তারপর নিজের সবটা উজাড় করে দেয় সে আপনাকে। কিন্তু আপনি তো অপূর্ব সান্যাল, কলেজের হ্যান্ডু। পোশাক বদলের মতো মেয়ে বদলান,
একটা মেয়ের অনুভূতি, আশা, ভরসা এই সব কিছুরই কোনো মূল্যই আপনার কাছে ছিল না। তাই প্রেমের বয়স বাড়ার সাথে সাথে শ্রীময়ী আপনার কাছে পুরনো হয়ে যায়। এরই মধ্যেই শ্রীময়ী আপনাকে জানায় সে প্রেগনেন্ট। সেটা শোনার পরই আপনি ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন, অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন নিজের জীবন থেকে। তারপর শ্রীময়ী অপমান অবমাননা সহ্য না করতে পেরে ও শিলিগুড়ি ফিরে আসে। তারপরও বিষ খেয়ে সুইসাইড করার চেষ্টাও করে। বিষের জন্য ওর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে শ্রীময়ী ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। আপনি একটা খুনি, এর শাস্তি আপনাকে পেতেই হবে। কিন্তু তুমি তুমি কি করে জানলে এত সব? আর তোমার সাথে আমার বিয়ে, এই সব তবে? অসহায় শোনায় অপূর্বর গলাটা। এই সবই আমার প্ল্যানের অংশ। শ্রীময়ী আমার মাসতুতো দিদি। এই ঘটনার পর থেকে আমি আপনার সম্বন্ধে সবটা জানতে পারি। তারপর থেকে ঠিক করি আপনার পাপের শাস্তি আপনাকে দিতেই হবে। পুলিশের সাথে যোগাযোগ করে আমরা সবাই এই প্ল্যানটা করি। ভাগ্যবশত আমার মা আপনার মায়ের ছোটবেলার সই, তাই কাজটা আরও সহজ হয়ে যায় আমাদের জন্য। আমি জানতাম আমি গ্রামের মেয়ে বলে আপনি কখনোই আমাকে মেনে নেবেন না, তাই আমি প্রথমে আপনাকে আমার ভালোবাসায় পাগল করার চেষ্টায় লেগে পড়ি। সেই মতো দেখুন, আজ আপনি আমার টানে এত দূর ছুটে এসেছেন। আজ আপনার কাছে ছোট ছোট অনুভূতিগুলোর মূল্য আছে, সম্পর্ক, ভালোবাসার মানে আছে। আজ আপনি ভালোবাসার জন্য কাঙাল। আমাদের প্ল্যান এটাই ছিল যে প্রথমেই আপনাকে অমানুষ থেকে মানুষ করব, যাতে অনুশোচনায় আপনি প্রতি মুহূর্তেই দগ্ধ হন, নিজের করা পাপ কাজগুলোর অনুভূতিতে ক্ষতবিক্ষত হয়ে যান। দেখুন, আমরা আজ সফল হয়েছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম উজানি, আমায় ক্ষমা করতে পারো না? করুণ আরতি অপূর্বর তরফ থেকে। আপনার মতো মানুষ কাউকে ভালোবাসতে পারে না, আর ক্ষমার যোগ্য আপনি নন। অফিসার, গ্রেপ্তার করুন এই ক্রিমিনালটাকে। আপনি আসলে একটা অতি সস্তা মানুষ, যার জন্য ভালোবাসার উপর থেকেই সবার বিশ্বাসটাই উঠে যাবে। নিয়ে যান অফিসার, ওনাকে নিয়ে যান। তুমি কি আমাকে একবারও জন্য ভালোবাসোনি? আমি ভালো হয়ে ফিরে আসবো তোমার কাছে। প্লিজ, পারলে অমানুষটাকে ক্ষমা করে দিও। চলি, ভালো থেকো। আমায় গ্রেপ্তার করুন অফিসার, গ্রেপ্তার করুন। আজ এতদিন পর অমানুষটার শাস্তি হওয়ার পর ভীষণ স্বস্তিতে উজানি। সে পেরেছে ভালোবাসার তুল্যমূল্য বিচার করে নিজের স্বামীকে শাস্তি দিতে সে পেরেছে। তবু কেন জানি চোখের কোণে দুফোঁটা জলের ধারা হঠাৎ জমা হয়ে গেল। তাহলে কি এই তরফেও ভালোবাসার বাষ্প কোনো এক কোণে ধরা দিয়েছিল? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।